হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত যুগ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। অর্থাৎ গুপ্ত যুগ বা গুপ্ত সাম্রাজ্যের যে পতনের কারণগুলি রয়েছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না, কেননা তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই শুধুমাত্র এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত এই যে গুপ্ত সাম্রাজ্যের যে পতন হলো, এই গুপ্ত সাম্রাজ্যের পতনের পেছনে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। কোনো একটি মাত্র নির্দিষ্ট কারণের উপর ভিত্তি করে না কোনো কিছুর উত্থান ঘটে এবং না কিন্তু কোনো কিছুর পতন ঘটে। ঠিক আছে? আচ্ছা, দেখো, বলেছে গুপ্ত সাম্রাজ্য ছিল প্রাচীন ভারতের ইতিহাসে শেষ সর্বভারতীয় সাম্রাজ্য। শ্রীগুপ্তের প্রতিষ্ঠা থেকে শুরু করে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও স্কন্দগুপ্তের কৃতিত্বে উত্তর ও দক্ষিণ ভারতের কিন্তু যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা বিশাল গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব হয়েছিল, মাত্র 1 শতকের মধ্যেই সেটা পতনের দিকে কিন্তু ধাবিত হয়েছিল। অর্থাৎ এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু শ্রীগুপ্ত, এবং তার পরবর্তীতে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্তের কৃতিত্বের ফলে কি হয়, উত্তর এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কি হয়েছিল, এই বিশাল গুপ্ত সাম্রাজ্যের কিন্তু উদ্ভবটা ঘটেছিল। এবং যেটা মূলত বলা হচ্ছে 1 শতকের মধ্যেই কি হয়, সেটা পতনের দিকে ধাবিত হয়। তো এই যে তার যে পতন হচ্ছে, গুপ্ত সাম্রাজ্যের যে পতন ঘটছে, পতনের দিকে ধাবিত হচ্ছে, তার পেছনে কিন্তু বিভিন্ন কারণ কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, মানুষের জন্ম মৃত্যুর মতোই সাম্রাজ্যের উত্থান পতন কিন্তু ঘটে থাকে। অর্থাৎ কি, একটা মানুষের যেমন জন্ম হলে মৃত্যুটা হবেই, মৃত্যু নিশ্চিত, ঠিক একইভাবে কোনো সাম্রাজ্যের উত্থান হলে সেটা কিন্তু পতনও নিশ্চিত। অর্থাৎ সেটা কোনো সাম্রাজ্যের ক্ষেত্রেই না, কোনো সাম্রাজ্যের হতে পারে, কোনো সভ্যতার হতে পারে, কোনো যুগের। অর্থাৎ উত্থান হলো যে কোনো সাম্রাজ্যের, সেক্ষেত্রে কিন্তু তার পতনটাও কিন্তু নিশ্চিত হবে। ঠিক আছে? তাহলে এবার এই যে গুপ্ত যুগের যে পতন ঘটেছে, তার পিছনেও তো কোনো একটি মাত্র কারণ দায়ী ছিল না, বিভিন্ন কারণের উপর ভিত্তি করে এই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল। তো মূলত কি কি কারণ রয়েছে দেখো, প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যোগ্য উত্তরাধিকারের অভাব। পয়েন্টের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারছি যে যোগ্য উত্তরাধিকারের অভাবের ফলেই কি হয়, এই গুপ্ত সাম্রাজ্যের কিন্তু পতন ঘটেছিল। কি বলা হচ্ছে দেখো, যে গুপ্ত সাম্রাজ্যের পতনের অন্যতম একটি প্রধান কারণ ছিল অযোগ্য এবং দুর্বল উত্তরাধিকারী। স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট। অর্থাৎ স্কন্দগুপ্তকে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট কেন বলা হচ্ছে, তার কারণ হলো স্কন্দগুপ্তের পরবর্তীতে যে সমস্ত সম্রাটেরা আর কি সিংহাসনে বসেছিলেন, তাদের মধ্যে অতটা কিন্তু যোগ্য আর কি, মানে তাদের মধ্যে অতটাও আর কি যে যোগ্যতা ছিল না। ঠিক আছে? তারা অনেকটা আর কি দুর্বল ছিলেন। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী যে শাসকরা প্রশাসন পরিচালনা বা যুদ্ধ কোনো ক্ষেত্রেই আর কি দক্ষ ছিলেন না। অর্থাৎ কি বললাম, যে স্কন্দগুপ্তের পরবর্তীতে যে সমস্ত শাসকেরা সিংহাসনে বসেছিলেন, তারা কিন্তু অনেকটাই দুর্বল ছিলেন, যার ফলে কি হতো, যে কোনো প্রশাসন পরিচালনা করা বা যুদ্ধ করা কোনো ক্ষেত্রেই কিন্তু তাদের দক্ষতা ছিল না। ঠিক আছে?
স্বৈরাচারী শাসন ব্যবস্থা রাজার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে বলে এই অযোগ্য শাসকদের আমলে কেন্দ্রীয় শক্তি শিথিল হয়ে পড়ে এবং বিদেশি আক্রমণের পথ কিন্তু প্রশস্ত হয়েছিল। অর্থাৎ এই যে গুপ্ত যুগের পতন ঘটছে, পতনের পিছনে একটি অন্যতম প্রধান কারণ কি ছিল? যোগ্য উত্তরাধিকারের অভাব। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে দেখো, ভূমিদান ব্যবস্থায় ত্রুটি। এখানে কি বলা হচ্ছে? রাজা কর্তৃক জমির ভূমিদান ব্যবস্থার ত্রুটি সাম্রাজ্যকে ভেতর থেকে ভেঙে দুর্বল করে দিয়েছিল। মৌর্য যুগে যে ভূমিদান করলে জমির ওপর রাজার প্রশাসনিক অধিকার এবং খনিজ সম্পদের নিয়ন্ত্রণ বজায় থাকতো, কিন্তু গুপ্ত যুগে রাজা জমিদান করলে সেই জমির ওপর থেকে যাবতীয় দাবি কিন্তু ছেড়ে দিতেন। এর ফলে কি হয়? ভূমিদান প্রাপ্ত ব্যক্তিরা নিজ এলাকায় স্বাধীন রাজার মতো ক্ষমতা ভোগ করতে শুরু করেন, যেটা কি হয়? কেন্দ্রীয় সরকারকে শক্তিহীন করে দেয়। অর্থাৎ কি, মৌর্য যুগে যখন কাউকে ভূমিদান করা হতো, সেই ভূমিদানের ওপর কিন্তু ভূমিদান করলে সেই জমির ওপর রাজার কিন্তু একটা অধিকার থাকতো, প্রশাসনিক ক্ষেত্রে একটা অধিকার এবং খনিজ সম্পদের ওপরও রাজার কিন্তু একটা নিয়ন্ত্রণ বজায় থাকতো। কিন্তু গুপ্ত যুগে কি হতো? গুপ্ত যুগে রাজা যদি জমি দান করতো বা ভূমিটা দান করতো, সেই জমির ওপর থেকে কিন্তু রাজা যাবতীয় যে সব তার অধিকার সেটা কিন্তু ছেড়ে দিত, অধিকার বা দাবি কিন্তু ছেড়ে দিত। যার ফলে এখানে কি বলা হচ্ছে? যে যাকে আর কি ভূমিদান করা হচ্ছে বা জমিটা দান করা হচ্ছে, সেই ব্যক্তি, ভূমিদান প্রাপ্ত ব্যক্তি কি হচ্ছে? নিজ এলাকায় স্বাধীন রাজার মতো কি করতো? যে ক্ষমতাটা কিন্তু ভোগ করতে থাকতো। যার জন্য গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য আরো একটি অন্যতম কারণ ছিল এই ভূমিদান ব্যবস্থায় ত্রুটি। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বর কারণ রয়েছে মন্ত্রীদের দায়িত্ব। এখানে কি বলেছে দেখো, গুপ্ত শাসন ব্যবস্থায় মন্ত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মন্ত্রী পদগুলি কি হয়? বংশানুক্রমিক হয়ে পড়ে। ঠিক আছে, এবং এর ফলে মেধার পরিবর্তে বংশ পরিচয়ের ভিত্তিতে অনেক সময় অযোগ্য ব্যক্তিরা কিন্তু উচ্চ পদে আসীন হয়ে পড়তেন। তাহলে একটা সময় পর কি হয়? এই মন্ত্রী পদটা প্রথম দিকে আমরা যদি দেখতে পাই, এই মন্ত্রীদের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন পরিবর্তন হয়, এটা তো আমরা জানি। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হয়? এই মন্ত্রী পদগুলা কিন্তু যে বংশানুক্রমিক হয়ে পড়ে, এবং যার বংশানুক্রমিক হয়ে যাওয়ার পর কি হয়? যে যারা আর কি মেধা, যাদের যোগ্যতা আছে সেই মন্ত্রী পদে বসার, তাদের পরিবর্তে কি হচ্ছে? এখানে বংশ পরিচয়ের ভিত্তিতে কি হচ্ছে? অনেক সময় অযোগ্য ব্যক্তিরা, অর্থাৎ যাদের কোনো যোগ্যতাও ছিল না, তারাই কি হচ্ছে? এই মন্ত্রী পদে আসীন হয়ে পড়ছে, অর্থাৎ মন্ত্রী পদে বসে পড়ছে। ঠিক আছে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় সামান্য দুর্বলতা দেখা দিলেই এই শক্তিশালী যে মন্ত্রীরা ক্ষমতার অপব্যবহার করে রাজশক্তিগুলিকে দুর্বল করে দিতেন। যার জন্য এখানে বলা হয় যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পিছনে এই মন্ত্রীদের দায়িত্বটাও কিন্তু অনেকাংশে দায়ী ছিল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কারণ কি রয়েছে দেখো, হুন আক্রমণ। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কারণের মধ্যে অন্যতম। ঠিক আছে, আচ্ছা, বলেছে দেখো, হুন আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনের গতিকে ত্বরান্বিত করেছিল। স্কন্দগুপ্ত একসময় হুনদের কিন্তু পরাজিত করেছিলেন। তাহলে স্কন্দগুপ্তের আমলেও কিন্তু এই হুন আক্রমণ ঘটেছিল এবং স্কন্দগুপ্ত কিন্তু হুনদের পরাজিতও করেছিলেন। ঠিক আছে, কিন্তু তার মৃত্যুর পর, অর্থাৎ স্কন্দগুপ্তের মৃত্যুর পর মিহিরকুল ও তোরমনের নেতৃত্বে হুনরা পুনরায় আক্রমণ চালায় এবং তারা কাশ্মীর, মালব, মধ্যপ্রদেশ দখল করে নিলে সাম্রাজ্যের ভিত্তি নড়ে ওঠে। পরবর্তী গুপ্ত রাজারা এই শক্তিশালী হুন আক্রমণ প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হন। কেন ব্যর্থ হন? কারণ তাদের মধ্যে কিন্তু সেই দক্ষতাটা সেই আর কি ছিল না, সেই একটা যে যোগ্যতা, দক্ষতার যে প্রয়োজন আছে হুনদেরকে পরাজিত করার, সেই দক্ষতাটা পরবর্তী স্কন্দগুপ্তের পরবর্তী যে গুপ্ত রাজাদের কাছে কিন্তু ছিল না। ঠিক আছে, আচ্ছা, আরেকটি অন্যতম কারণ হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের পেছনে সেনাবাহিনীর দুর্বলতা। ঠিক আছে, দেখো বলেছে গুপ্ত রাজারা নিজস্ব কোনো সুগঠিত স্থায়ী সেনাবাহিনী ছিল কিনা তাদেরকে, এটা নিয়ে ঐতিহাসিকদের মনে একটা হচ্ছে বিতর্ক রয়েছে। অর্থাৎ গুপ্ত রাজাদের কাছে একটা নিজস্ব কোনো সুগঠিত স্থায়ী কোনো একটা নির্দিষ্ট সেনাবাহিনী ছিল কিনা, এই যে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। তারা যুদ্ধের জন্য মূলত সামন্ত রাজাদের ওপর নির্ভর করতেন। এছাড়া হুনরা যে উন্নত মানের হাতিয়ার ও রণকৌশল ব্যবহার করত, তার মোকাবিলা করার মতো কিন্তু আধুনিক অস্ত্র শস্ত্র যে গুপ্ত সৈন্যদের কাছে কিন্তু ছিল না।
এবং এই সামরিক দুর্বলতা সাম্রাজ্যের পতনকে কিন্তু নিশ্চিত করে দিয়েছিল। তাহলে এই যে গুপ্ত সাম্রাজ্যের পতন হচ্ছে, এই পতনের পিছনে আরেকটি কারণ কি ছিল? সেনাবাহিনীর দুর্বলতা। অর্থাৎ যে সেনাবাহিনী ছিল সেটা খুব দুর্বল ছিল, তার জন্য এই গুপ্ত সাম্রাজ্যের পতনের পেছনে একটি অন্যতম কারণ ছিল সেনাবাহিনীর দুর্বলতা। ঠিক আছে, দেখো পরিশেষে কি বলা হয় যে যোগ্য নেতৃত্বের অভাব, অভ্যন্তরীণ প্রশাসনিক ত্রুটি এবং বৈদেশিক আক্রমণের সম্মিলিত আঘাতেই এককালের গৌরবময় গুপ্ত সাম্রাজ্যের কিন্তু চূড়ান্ত আর কি যে পরিণত ঘটছে। অর্থাৎ এক সময় যে সুগঠিত এত গুপ্ত সাম্রাজ্য ছিল সেটার কিন্তু নিমেষের মধ্যে পতন হয়ে যায় এবং সেই পতনের পেছনে কিন্তু বিভিন্ন কারণ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পেছনে বিভিন্ন কারণগুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।